তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের বিষয় হিট লিস্টে কারা। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। রাশেদ খান আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আপনি শুনলেন আমাদের আজকের বিষয় হিট লিস্টে কারা। হিট লিস্ট এটি শুনতে কেমন যেন মনে হলেও বাস্তবতা অমনি, ওরকম একটি সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আপনি জানেন, গত কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির উপরে হামলা হয়েছে এবং আজও পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করা গেলেও তাকে গ্রেপ্তার করা যায়নি। যদিও সন্দেহভাজন কয়েকজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু বলা হচ্ছে নানান মাধ্যমে যে হামলাকারী হামলা করেই প্রতিবেশী রাষ্ট্র ভারতে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধ পথে চলে গেছেন। এমন বাস্তবতায় আবার আজকে আমরা দেখলাম দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে। তাহলে অপারেশন ডেভিল হান্ট ফেজ 1 এটি কি ব্যর্থতার কারণেই ওসমান হাদিদের উপরে হামলা, বা যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি রয়েছেন, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা বা এক ধরনের থ্রেট মনে করছেন তারা? এখনো পর্যন্ত আপনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি, তারপরেও আমরা মনে করছি যে আপনি হয়তো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তো সেক্ষেত্রে আসলে এই থ্রেটটা কেমন, বা এই হিট লিস্টে সম্ভাব্য কারা আছে, এই হিট লিস্টটি করলোই বা কারা, নেপথ্যে কারা? অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 করতে হচ্ছে, 1 কি করলো? অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে। আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যেই দিবসে আছি 15 ডিসেম্বর, গতকাল ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের জাতির সূর্য সন্তান যারা গত 1971 সালের 14 ডিসেম্বর আপনার শুধুমাত্র তাদের পেশাগত পরিচয়, বাংলাদেশি পরিচয়ের কারণে যারা স্বাধীনতার সপক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই কারণে যাদেরকে নিহত হতে হয়েছে, শহীদ হতে হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং রাত পোহালেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা এমন একটি সময়ে এসে আমরা প্রায় 54 বছর পরে 55 বছরে পদার্পণ করছি। এই সময় এসে যে আমরা আবারও বাংলাদেশের মানুষ তার নিরাপত্তাহীনতা এবং নিজের দেশে নিজের ভূখণ্ডেই একটা রক্তস্নাত গণ অভ্যুত্থানের পরও নিজে স্বাধীন অনুভব করছে না, নিজে অনিরাপদ অনুভব করছে, পাশের মানুষকে সন্দেহ হচ্ছে এবং মনে হচ্ছে যে এই দেশে আসলে যে নিরাপত্তার সংকট দীর্ঘদিন ধরে ঘনীভূত হচ্ছিল সেটা আরও প্রকট হচ্ছে। এটার জন্য আমাদেরকে আগামী দিনগুলোতে আরও কত সংগ্রাম করতে হবে, এটা অজানা সংগ্রামের মধ্য দিয়ে যে জাতি যাচ্ছে, যে জেনারেশন যাচ্ছে, সেই জেনারেশনের একজন হিসেবে আমি মনে করি যে হিট লিস্ট কিংবা আপনি যেটা বলছেন যে অপারেশন ডেভিল হান্ট, মূলত আমরা এমন একটা অবস্থায় চলে এসেছি যে অবস্থায় সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিটা মানুষই হিট লিস্টের মধ্যে আছে। আপনি জিজ্ঞেস করেন, পথচারীকে জিজ্ঞেস করেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, সবাইকেই মানুষ অনুভব করছে যে সে নিরাপদ না। এই অনুভব, এই নিরাপত্তাহীনতার মধ্যে কোনো প্রকাশিত হিট লিস্ট আসলে সেখানে কাদের নাম আছে কি নাই সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমরা মনে করি রাষ্ট্র হিসেবে আমরা সামহাও ফেইল্ড, এবং এই অবস্থায় আমাদেরকে যদি জাতি হিসেবে ঐক্যবদ্ধ না হতে পারি, ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের সত্যিকার অর্থে যে এই যে স্বপ্নের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কিন্তু আপনার সামহাও ব্যর্থতার দিকে পর্যবেসিত হবে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার আলোচনার সূত্র ধরেই আমার মধ্যে একটি প্রশ্ন জেগেছে। সেটি হচ্ছে, তাহলে এই যে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ রক্তাক্ত যে অভ্যুত্থান, এরকম বাস্তবতার মধ্য থেকে আমরা বেরিয়ে একটা ভালো সময়ের প্রত্যাশা নিয়েই তো এই অভ্যুত্থান। তাহলে কি আমরা বলতে পারি যে সেই অভ্যুত্থান অনেকাংশেই ব্যর্থ হয়েছে, বা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে? সাধারণ মানুষের যে আস্থা ছিল, সেই আস্থা রাখতে পারেনি কেউ কেউ। এখানে আমি মনে করি যে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে কি হয়নি তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে অভ্যুত্থান শেষ হয়েছে কিনা।
আমার কাছে যেটা মনে হচ্ছে অভ্যুত্থান শেষ হয়নি। যদি অভ্যুত্থান শেষ হতো তাহলে হয়তো বা এখন অভ্যুত্থানকারী শক্তি বিজয়ী বেশি রাষ্ট্র পরিচালনা করতে হতো বা রাষ্ট্রের নাগরিক হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারতো। কিন্তু আমরা দেখেছি যারা অভ্যুত্থান করেছে, অভ্যুত্থানের পর অভ্যুত্থানের ফসল ঘরে তোলার জন্য যারা সংগ্রাম করছে, সেই মানুষগুলো আবার নতুনভাবে টার্গেটেড হচ্ছে। এবং আপনি যদি শরীফ ওসমান হাদির যেই আপনার হত্যা প্রচেষ্টা এটাকে দেখেন, শরীফ ওসমান হাদির তো আসলে তার দেখেন কোনো রাজনৈতিক দলও নাই। সে মূলত বাংলাদেশের যে প্ল্যাটফর্ম এবং সেটার মূল যে জায়গাটা হাত দিয়েছিল যে এখানে সাংস্কৃতিক বিপ্লব লাগবে, অপেক্ষাকৃত নিরাপদ একটা জায়গা। কিন্তু যেমন আপনি মানুষকে সচেতন করে তুলছেন, মানুষকে কালচারালি একটা রেভলিউশন দিকে ধাবিত করছেন। যেই আপনার দীর্ঘদিন ধরে ফেসিবাদ মানুষের একদম মনে মননে মগজে রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করেছে, শরীফ ওসমান হাদি অনুভব করেছে যে এই ফেসিবাদকে শুধুমাত্র রাস্তার আন্দোলন দিয়ে বিপ্লব দিয়ে আপনার পর্যবস্ত করা যাবে না। তাকে আপনার দীর্ঘদিনের একটা যেই আপনার ধারাবাহিক একটা পোস্ট কলোনিয়াল যে হেজেমনি, সেই জায়গা থেকে তাকে ঘুরে দাঁড়াতে হলে নতুনভাবে কালচারাল আগ্রাসন বিরোধী একটা প্ল্যাটফর্ম লাগবে। সেই জায়গা থেকে কিন্তু সে লড়াই করেছে। কিন্তু দেখেন সেই মানুষটাকে অপেক্ষাকৃত একটা মানে আপাত নিরাপদ মানুষ, যে মানুষটা ক্ষমতাকে ওইভাবে চ্যালেঞ্জও করছে না, হ্যাঁ, তার কোনো রাজনৈতিক দল নেই, সে কোনো ক্ষমতায় ভাগ বসানোর জন্য আপনার কোনো সংগ্রাম করে যাচ্ছে না, সেই মানুষটাকে কিন্তু এখন মৃত্যুর সাথে লড়তে হচ্ছে। যদি এটাকে একটা উদাহরণ হিসেবে দেখেন, আমি বলবো যে সত্যিকার অর্থে অভ্যুত্থান শেষ হয়নি। অভ্যুত্থান শেষ হবে তখনই যখন এই যে মানুষ জেগে উঠেছে, যেই কারণে জেগে উঠেছিল, যেই কারণগুলো তাদেরকে জেগে উঠাতে বাধ্য করেছে, সেই কারণগুলো আসলে এখানে মিয়ে যাবে এবং মানুষের যে চাহিদা ছিল, মানুষ যেই নতুন রাষ্ট্রের আকাঙ্ক্ষা রাস্তা নেমেছিল, সেই জায়গাটা বাস্তবায়ন হবে। জি, ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। আপনি যে কথাটি বললেন যে অভ্যুত্থান শেষ হয়নি, কিন্তু আপনি দেখেন 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না, কোনো রাজনৈতিক বা কোনো ধরনের সরকার ছিল না এই রাষ্ট্রে। কিন্তু ওই 3টা দিন কি এই অনিরাপদ ছিল বাংলাদেশ, অরক্ষিত ছিল? এই প্রশ্নের উত্তর শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলাউদ্দিন মোহাম্মদের কাছে আলোচনায় ছিলাম যে এই এমন একটা সময় এসে আমরা আজকে আলোচনা করছি যখন রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি রয়েছেন এবং যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ভোটের মাঠে আছেন, তাদের মধ্যে এক ধরনের ভয়, এক ধরনের শঙ্কা কাজ করছে। এবং আলাউদ্দিন মোহাম্মদ বলছেন শুধুমাত্র তারা না, সাধারণ মানুষও অনিরাপদ বোধ করছে। এরই মধ্যে আবার অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে। তাহলে কি ফেজ 1 ফেল করেছিল? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে অপারেশন ডেভিল হান্ট 2 এটা উপদেষ্টা পরিষদে, সরকারে, প্রশাসনে যে সকল ডেভিল রয়েছে তাদেরকে ধরার জন্য শুরু করা দরকার এবং এই কাজটা জনগণের পক্ষ থেকে শুরু করতে হবে। আলাউদ্দিন ভাই যেটি বলছিলেন যে অভ্যুত্থান এখনও শেষ হয় নাই, আমি বলবো যে অভ্যুত্থান শেষ হয়েছে, কিন্তু এই অভ্যুত্থানের পরে আরেকটি বিপ্লব দরকার। সেই বিপ্লব আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করার বিপ্লব। সেই বিপ্লব এদেশে যারা ভারতীয় আধিপত্যবাদের দোসর এবং এজেন্ট রয়েছে তাদেরকে নির্মূল করার বিপ্লব। এবং এই বিপ্লব যদি বাংলাদেশে আমরা না করতে পারি তাহলে এই গণ অভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হবে। গণ অভ্যুত্থান আমার কাছে যেটি মনে হয় যে 70% ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার সাথে যে সকল উপদেষ্টা পরিষদে যারা রয়েছে অযোগ্য ব্যক্তিত্ব, তাদের হাতে গোনা 2-3 জন ব্যক্তি। কাদেরকে অযোগ্য মনে হয় আপনার? আপনি চিনেন না তাদেরকে? আপনি সাংবাদিক, আমার থেকে আরো ভালো তথ্য আপনার কাছে রয়েছে। তাদেরকে ব্যর্থ মনে হয় কেন? যাদেরকে ব্যর্থ, কারণ তারা কাজ করে নাই, তারা বিপ্লবের চেতনা ধারণ করে না। তাদের উপরে তো আপনারা আস্থা রেখেছিলেন। নেভার। আপনারাই তো নিয়োগ করেছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা কেউ তাদেরকে নিয়োগ করি নাই। দেখেন, আমাদের ওই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পলিটিক্যাল লিয়াজু কমিটি ছিল, তারা এই উপদেষ্টা পরিষদকে নিয়োগ দিয়েছিল এবং যখন তারা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুজ করে, ইউনূস সাহেব আবার তার মতন করে তার গ্রামীণ ব্যাংকের এবং তার সাথে যারা কাজ করেছিল তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে, উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছে। এই উপদেষ্টা পরিষদকে অযোগ্য আমি বলছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে যথেষ্ট যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারি নাই।
তার মানে কি যথেষ্ট যোগ্য মানে কি অযোগ্য? এবং এইটার প্রমাণ হয়েছে না, দেখেন শুরুর দিকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সরকারের সমালোচনা হাতে গোনা আমরা, কিন্তু রাশেদ খান আমি এই সেন্টেন্স শেষ করি, জি প্লিজ, যে এই সরকারের সমালোচনা হাতে গোনা আমরা 3 থেকে 4 জন করতাম। এবং আমি যেটা আলাউদ্দিন ভাই নিজে বলবে যে আমি কেন এই সরকারের সমালোচনা করছি, এটি নিয়ে অনেক ব্যক্তিমহল আমাকে প্রশ্ন করেছে। এখন আমি দেখছি যে আমি যে ভাষায় সমালোচনা করেছি তার থেকে তির্যক ভাষায়, কঠোর ভাষায় তারা সমালোচনা করছে। আমি শুরুতেই বলেছিলাম, একদম শুরুতে, এখনো পর্যন্ত লাইভ রয়েছে, ভিডিও রয়েছে, ইউটিউবে ফেসবুকে আপনি দেখে নিতে পারবেন। আমি বলেছিলাম যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা এই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না। তাদের কোনো সন্তান, একটু প্লিজ শেষ করতে দেন, তাদের কোনো সন্তান এই গণ অভ্যুত্থানে ছিল না। আমরা বিগত 16-17 বছরের যে লড়াই করেছি আমরা তাদেরকে পাই নাই। সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তাদের কাছ থেকে আপনি সংস্কার বা রাষ্ট্র পুনর্গঠনের যে প্রত্যাশা করেন সেটা পূরণ হবে না, বরং এই উপদেষ্টা পরিষদের বা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। দেখেন সেই সময় তো আমাকে কত মানুষ গালি দিল, এখন সবাই আমাকে বলে না আপনি ঠিক বলেছিলেন। কারণ এই সরকার তো আসলে গত 16 মাসে সংস্কারের সহ করতে পারে নাই। রাস্তাঘাটের অবস্থা, চুরির অবস্থা, ছিনতাইয়ের অবস্থা, আপনি নিজেই বললেন, যেটা আলাউদ্দিন ভাই বলছিলেন যে এখন শুধুমাত্র আমি বা আলাউদ্দিন ভাই বা আপনি সাংবাদিক হিসেবে আপনি আমি ভয় পাচ্ছি না, ভয় তো সাধারণ মানুষও পাচ্ছে। আমার গ্রাম, আমার এলাকা ঝিনাইদহ 2 আসনে আমি যখন গণসংযোগ করতে গিয়েছি আমার কাছে মানুষ এসে বলতো ভাই এই পাড়ায় গরু চুরি হচ্ছে। দেখেন গ্রামের কৃষকরা যারা এত কষ্ট করে 2টা বা 3টা গরু পালন করে, সেই ছোট্ট গরু তারা পেলে পুষে বড় করে যে ঈদের সময় বিক্রি করবে, সেই গরুগুলো চুরি হয়ে যাচ্ছে। ডাকাতি, ছিনতাই, রাহাজানি কোনো কিছু বন্ধ হয় নাই। বরং এই যে আওয়ামী লীগের সময় তো দেখেছি যে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ছিল, কিন্তু এই উপদেষ্টা পরিষদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তারপরেও তাকে সরানো হচ্ছে না। কারণটা কি? তিনি ব্রিগেডিয়ার এই কারণে না অন্য কোনো কারণে? ভাবা হচ্ছে যে তার প্রশাসনিক দক্ষতা রয়েছে, তিনি হয়তো এই ধরনের ম্যানেজমেন্ট পারবেন। কিন্তু আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে দেখাইতে পারবেন না এরকম কোনো অযোগ্য, অথর্ব এবং একজন জোকার ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। দেখেন তিনি কিন্তু অবসরে ছিলেন। অবসরে কারা যায়? যারা অকেজে হয়ে যায়, যাদের আর ব্রেন কাজ করে না, যারা আসলে আর বোঝেন না যে কিভাবে রাষ্ট্র ফাংশন করবে, এই মানুষগুলোর এখন তাদের নাতিপুতির সাথে খেলাধুলা করে সময় পার করার কথা। তাদেরকে আপনি ধরে এনে জোরপূর্বক বসিয়ে দিয়েছেন কোথায়? উপদেষ্টা পরিষদে। এবং আমি তাদেরকে সমালোচনা করছি, কিন্তু আমার আসলে এক ধরনের খারাপও লাগে যে কেন সমালোচনা করছি। এই মানুষগুলো, বৃদ্ধ মানুষ আর শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকে আপনি বলেন? আমরা প্রবাদ শুনি না যে বৃদ্ধ মানুষ শিশুর ন্যায়? তো এই উপদেষ্টা পরিষদে এই শিশুরা রয়েছে, তাদের দিয়ে আপনি কি রাষ্ট্রের পুনর্গঠন করবেন, কি রাষ্ট্রের সংস্কার করবেন? আজকে এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য যা যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, তার উপদেষ্টা পরিষদ করেছে। আমার ভাই উসমান হাদি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে বাঁচবে কি মারা যাবে আমরা কেউ জানি না। আপনি নিজেও জানেন যে উসমান হাদির ফিরে আসার সম্ভাবনা কতটুকু। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, যিনি তার অপারেশন করেছেন, ডাক্তার জাহিদ, তিনি আমার খুব পূর্ব পরিচিত। তো যাই হোক, তার সাথে কথা বলে আমি যে তথ্য পেয়েছি সেটা আসলে খুবই ভয়ঙ্কর। এবং তিনি গণমাধ্যমে জানিয়েছেন, বিবিসিতে বিস্তারিত এসেছে, অন্যান্য ডাক্তাররাও খানিক পরপর জানাচ্ছে যে তার কী অবস্থা। তিনি যদি বাংলাদেশে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে জীবিত অবস্থায় না ফেরেন, এর দায় এই সরকারকে নিতে হবে। আজকে অভ্যুত্থানের শক্তিদেরকে এই সরকার নিরাপত্তা দিতে পারছে না। 16 মাসে আপনি কি করলেন? 16 মাসে শুধুমাত্র বেতন নিলেন, এই জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমরা। রাশেদ খান, আমি সেই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে অভ্যুত্থানের পক্ষের শক্তি আপনি যাদের কথা বলছিলেন, যে লিয়াজু কমিটি, সেই লিয়াজু কমিটির অনেক সদস্যকে আজকে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা সচিবালয় ঘেরাও করেছেন, এবং আলাউদ্দিন মোহাম্মদ নিজেও শঙ্কা প্রকাশ করে কিন্তু তিনিও সমালোচনা করছেন। আসলে যারা স্বপ্ন নিয়ে এই সরকার গঠন করলো, এবং আমরা এমন একটি সময় আলোচনা করছি যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, এই সময়ে এই ধরনের সমালোচনা না করে এখান থেকে সমাধানের কোনো পথে আমাদের যাওয়ার সুযোগ আছে কিনা? জি, সমাধানের কোনো পথ নাই। সমাধানের একটাই পথ,
সেটি হলো উপদেষ্টা পরিষদের পুনর্গঠন জি, বা সংস্কার। রাশেদ খান, এই প্রশ্নের উত্তর আমরা শুনবো, আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছে আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। বিরতির আগে আলোচনা শুনছিলাম রাশেদ খান, আপনার কাছ থেকে আপনি বলেছিলেন যে সকল ব্যর্থতার দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং 70% অভ্যুত্থান ব্যর্থ হয়েছে বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বিষয়টি যদি এরকম হয়, আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকে শুনতে চাই, রাশেদ খান যেটি বললেন আপনি কি হুবহু সমর্থন করেন, না এখানে আপনার কোনো বক্তব্য আছে? আপনি কি তার সাথে একমত যে ব্যর্থ হয়েছে? না, আমি যে বিষয়টা বলেছিলাম সেটা হলো যে অভ্যুত্থান আসলে শেষ হয়নি। অভ্যুত্থান তো শেষ হয়নি, এটা একটা আপরাইজ, মানে রাইজটা কিন্তু আপনার, আমি কি যদি বলেন যে এটা কি ডাউন হয়েছে, আমি বলবো না, ডাউন তো হয়নি। জনগণ এখনো জেগে আছে। হ্যাঁ, কত পার্সেন্ট জনগণ জেগে আছে সেটা হয়তো আমরা, কিন্তু আপনি বলছিলেন জনগণ কিন্তু ভয়েও আছে, জেগে আছে আবার ভয়েও আছে। একটা বিষয় হলো যে আপনার একটা রাষ্ট্র, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র, যখন সশস্ত্র বিপ্লব ছাড়া অহিংস বিপ্লবের মধ্য দিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যায়, তখন জনগণ যখন প্রথম ভয়টা ভেঙে রাস্তা নেমে এসেছে, এটাই কিন্তু এটাকে বলছে আপরাইজ, যে জনগণ যে নাগরিক নিরাপত্তার বলয়টা ভেঙে রাস্তায় এসেছে। আবার এখন জনগণ ভয় পাচ্ছে মানে সে তো রাস্তায় এসে প্রথম পর্বের যে একটা সমাপ্ত মনে করে বাসায় ফিরে গিয়েছে, কর্মস্থলে ফিরে গিয়েছে, কিন্তু ফেরার পর দেখেছে যে না, আসলে যেই ভয়টা সে একবার ভেঙেছিল সেই ভয়টা এখন আসলে শেষ হয় না, এই ভয়টা আবার তাকে ঘিরে ধরেছে। সে এখন অনুভব করছে যে না, আসলে পরিবর্তন তো আসে নাই, এখন সে আবার কতটুকু রাস্তায় নামবে এবং স্বাভাবিকভাবেই জীবনের ঝুঁকি নিয়ে, কর্মস্থলের ঝুঁকি নিয়ে, স্বাভাবিক চাকরি বাকরি, একটা সিটিজেন লাইফের ঝুঁকি নিয়ে সে কারা রাস্তায় নামবে? আদৌ কি নামবে? সেই জায়গাটা প্রথমত, যেমন অনেকেই আমার মতো আরও অনেকে যারা রাজনীতিতে যুক্ত হয়েছে, তারা কিন্তু, আমরা যদি যেভাবে দেখেন যে আপরাইজের কারণে আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা ফিরে যাইনি। আমরা মনে করেছি যে আপরাইজটাকে যদি আমরা ফ্রুটফুল করতে চাই, তাহলে এখানকার একটা বড় সংখ্যক তরুণদেরকে রাজনীতিতে যুক্ত হতে হবে। রাজনীতি মানে কি, এই প্রসেসটাতে যুক্ত হতে হবে। এখন আপনার প্রসেসটা কি? এখন আপরাইজের পর রাজনীতি ভিন্ন, তার কোনো প্রসেস নাই। এখন যারা রাজনীতির বাইরে চলে গিয়েছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে হতাশ অনুভব করছে, কিন্তু যারা রাজনীতিতে থেকে গিয়েছে তারা কিন্তু হতাশ না। তারা বুঝতে পারছে যে একটা ধাক্কা, যেটা আসলে আমার ভাই রাশেদ যেটা বলছিলেন, যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যকার যে ডায়নামিক্সটা, সাধারণ জনগণ কিন্তু এগুলো বোঝে না। সাধারণ জনগণ এটা বোঝে না যে এখানে রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের কিভাবে আপনার অ্যান্ট্যাঙ্গল করে রেখেছে, বিভিন্নভাবে বৃত্তাবন্দি করে রেখেছে। যদি অধ্যাপক ইউনূসের এখানে ব্যর্থতা হয়, এই ব্যর্থতার একটা বড় দায় কিন্তু বড় রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো আসলে ইন্টারিম গভর্নমেন্টকে শক্তিশালী হতে দেয় নাই। কারণ ইন্টারিম গভর্নমেন্ট যদি শক্তিশালী হয়ে যেত, তখন তাদের রাজনীতি অনেকাংশে দুর্বল হয়ে পড়তো এবং স্বাভাবিকভাবে তারা যেভাবে আবার পুরনো যে বন্দোবস্ত আছে, আমরা বন্দোবস্ত শব্দটাকে অনেকে বিভিন্নভাবে করছে, আমরা অন্যভাবে বলি যে পুরনো যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা যে ফিরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, ফিরে যাওয়ার যে এখন একটা প্রবণতা আছে, এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যেত। এবং তারা কিন্তু বিভিন্ন স্বার্থে, আমরা কি নতুন কোনো সময় ফিরতে পেরেছি, নতুন কোনো সময় আসতে পেরেছি? প্রথমত এই প্রশ্নটা শুধুমাত্র আমি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা সত্ত্বেও আমি বলবো যে এই প্রশ্নটা করতে হবে যে এখানকার যারা স্টেক হোল্ডার্স, মেইন যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বড় দুই রাজনৈতিক দল আছে, তারা কি আসলে নতুন সময় চেয়েছে? তারা যদি নতুন সময় চাইতো, তারা কিন্তু এই সরকারকে আনডাউটেডলি সাপোর্ট দিয়ে দিত। আমরা দেখি যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো তো সাপোর্ট না, তাদের সাপোর্ট ছিল কন্ডিশনাল। হ্যাঁ, তারা এই পর্যন্ত সাপোর্ট দিবে, আর বাইরে যখন, যেমন আপনি যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে কি কোনো সংস্কার হয়েছে, আমরা মানলাম যে রাষ্ট্রের যে অন্তর্বর্তীকালীন সরকারের ইনিশিয়েটিভ, যে সংস্কার, যেটা ঐকমত্য কমিশন, সেটা সফল হয় না, এটা মানলাম। রাজনৈতিক দলের অভ্যন্তরে সংস্কারের চেয়ে তো রাজনীতিতে সংস্কার, রাজনীতিতে সংস্কার, রাজনৈতিক দলের অভ্যন্তরে সংস্কার এবং রাষ্ট্রের সংস্কার, এগুলো কি আলাদা কিছু? আলাদা কিছু কিন্তু না। আমরা দেখেছি আসলে বড় রাজনৈতিক শক্তিগুলো এখানে আসলে তারা তাদের মতো করে কারেক্টিভ মেজারে যায় নাই। তারা যেটা চেয়েছে যে ঠিক আছে, এই সরকার নির্বাচন দিয়ে চলে যাক, ঠিক আছে, নির্বাচনের পাশাপাশি সরকার একটা জন আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল। এর বাইরে কি এই সরকারের কিছু করার ছিল?
এই যে সরকার যে জন আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল, সরকার যদি এই প্রচেষ্টাটাও না করে যেত, এই সরকারকে আবার আমরা ভিলেন বলে আখ্যা দিতাম, এটা সত্য। এখন সরকার পড়েছে কিন্তু দোটা নাই, কিন্তু এখন রাশেদ খানের বক্তব্য অনুযায়ী সরকার কিন্তু ভিলেন, সরকার ভিলেন বানিয়ে দিল না। এখন আমি যেটা বলছি যে আমার ভাই রাশেদ যে জায়গায় ভিলেন বলছে, এবং একই সাথে আরেকটা বক্তব্য রাশেদ নিজেই বলবেন যে আসলে এই সরকার এই জায়গা থেকে সাপোর্ট পান না, এটা সত্য। এবং সরকার বৃত্তটা কেন ভাঙতে পারে নাই, এবং এই সরকার তো বৃত্ত ভাঙার সরকার না, আসলে এই সরকার তো রাষ্ট্র পরিচালনা সিদ্ধহস্ত সরকার না। আপনি যদি 111-এর সাথে এই সরকার তুলনা করে দেখেন, 111-এ আর্মি থেকে আনকন্ডিশনাল সাপোর্ট ছিল, সরকার যতটুকু যাবে আর্মি তাকে ততটুকু সাপোর্ট দিবে। এই সরকার কি হয়েছে, এই সরকার কিন্তু একটা প্যারালাল গভর্নমেন্ট এস্টাবলিশ করতে হয়েছে। আর্মির মতো আপনি যদি বলেন যে সন্ত্রাসীদের পুনর্বাসন করছে, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেশ থেকে বের করে দিচ্ছে, আপনি বিভিন্নভাবে ধরেন আর্মির কাস্টডিতে যারা ছিল এগুলো জনশ্রুতি, এগুলো জনশ্রুতি, এগুলো কোনো সত্যতা আজও পর্যন্ত পাওয়া যায় না। আমরা কিন্তু এখন পর্যন্ত এটাও দেখি না যে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত দুর্বল। মাঠে যদি সেনাবাহিনী না থাকতো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, আপনার কি মনে হয় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন পর্যন্ত স্বাভাবিক থাকতো? সেই কাউন্টার ফ্যাকচুয়ালসটা হয়তো সত্য, কিন্তু এটাও সত্য যে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারের পরও কেন আপনার এত নির্ভর, কেন আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড এত মাঠ বেশি? প্রশাসন বা অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা না, সেনাবাহিনীর কাজ তো সেটা না। তারপরেও দেখেন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা ছিল, ভালনারেবল একটা সিচুয়েশন ছিল, তারা ডিমোরালাইজ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে একটা ট্রমা কাজ করছিল। সেই ট্রমা, আমার যেটা মনে হচ্ছে, আমি জাস্ট আপনাকে লাস্ট একটা দিচ্ছি যে পুলিশের মধ্যে ট্রমা আছে মানলাম, কিন্তু তারা কিন্তু আগের যেভাবে পুলিশ এবং রাজনীতিবিদরা মিলে আপনার রাস্তাঘাট, আপনার বিভিন্ন ফুটপাথ থেকে শুরু করে সব জায়গায় দখলদারিত্ব কায়েম ছিল, সেই জায়গায় কিন্তু পুলিশের ট্রমা নাই। পুলিশ কিন্তু সেই আপনার র্যান্ড সেকিংয়ের ভিতরে পুলিশ আগের মতোই ঢুকে আছে। পুলিশের ট্রমা কোথায়? পুলিশের মধ্যকার আপনি যদি নিয়োগগুলো দেখেন গত 15 বছরে যে পুলিশের জনভীতি নাই, এটা আসলে আমরা গত 1.5 বছরে আমরা দেখেছি। এটা প্রথম 6 মাসের জন্য কিছু ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু এখন সেটা বলে আসলে পারপর কোনো সুযোগ নেই। যেটা হয়েছে, পুলিশের সংস্কার হয় নাই। এবং পুলিশের মধ্যে আপনি যদি এখানে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ নতুন পুলিশ এখানে নিয়োগ করে, আগে যারা 10 থেকে 15 বছর সার্ভ করেছে তাদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বিদায় করা দরকার ছিল। আসলে এটা তো ব্যালেন্স হয় না। আসলে আপনি পুরো সেই আগেকার কাঠামোর মধ্যে তাদেরকে বলছেন তুমি আমার সাথে কোঅপারেট করো। কাদেরকে? যাদেরকে আপনি মানে মাল্টি লেয়ারে স্ক্রিনিং করে নিয়েছেন যে সে আওয়ামী লীগ পরিবারের কিনা, সে কোনোভাবে বিএনপি জামাতের সাথে যুক্ত কিনা দেখেছেন, নাই, তাদেরকে আপনি নিয়েছেন। নেওয়ার পর তাদেরকে বলছেন যে তুমি এখন আওয়ামী লীগের যে ফেসিবাদী কাঠামো সেটাকে নিধন করো। এটা কি সম্ভব? এটা সম্ভব না। আসলে আমরা যেটা করেছি, যেটা সরকারও যেটা মানে ব্যর্থ হয়েছে, এবং সরকার কেন ব্যর্থ হয়েছে এটা হয়তো বা ইতিহাস ভুল প্রমাণ করবে ভবিষ্যতে। সরকার এই জায়গাটা ব্যালেন্স করতে পারে নাই। আপনি যে একটা বাহিনী একপাশে হেলে আছে, সেটাকে যে আপনার একটা ব্যালেন্স করে একটা নিউট্রাল জায়গায় নিয়ে আসবেন, সেটা করতে পারেনি। সেই জায়গাটার সাফারেন্স কিন্তু আমরা এখন করছি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে। রাশেদ খান, আলাউদ্দিন মোহাম্মদের বক্তব্যের শেষ অংশ থেকেই আপনাকে প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে সরকার ব্যালেন্স রাখতে পারেনি বা বুঝতে পারেনি। দেখেন, আমি সব কিছুর জন্য উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে দায় দিব, কারণ আমার কাছে আলাউদ্দিন মোহাম্মদ কিন্তু আরেকটু দায় আপনাদের রাজনৈতিক শক্তিগুলোর উপরেও দিয়েছেন। অবশ্যই দায় আছে, কিন্তু আমাকে একটু বলতে দেন, আমি ব্যাখ্যা করি। যখন এই সরকার দায়িত্ব পেল, উপদেষ্টা পরিষদে যারা নিয়োগ পেল, তারা এক ধরনের লোভী, মানে এই সরকার আনলিমিটেড, এই সরকারে বসেছি, চেয়ারে বসেছি, মানে এই চেয়ার হয়তো কোনোদিন যাবে না, এই ধরনের চিন্তা ছিল। তারা ভাবছিল তাদের মতন করে সংস্কার করবে, তাদের মতন করে পরিবর্তন করবে, তাদের মতন করে রাষ্ট্র চালাবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে আমরা যদি বিএনপি এবং জামাত তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে যদি ফিরিয়ে আনি, সেক্ষেত্রে তারা বিএনপি এবং জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে। তো করতে হবে কি? করতে হবে আওয়ামী লীগের যারা আছে তাদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে। অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের যারা ছিল সুবিধাভোগী, অনেকটা নমনীয়, মানে এমন আছে না যে একটা অপরাধ করার পরে খুব নমনীয় হয়ে যায়, মানে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিল তাদের সব জায়গায়, সরকারের সর্বত্র। তো সরকারের উপদেষ্টারা এবং যারা রাঘব বোয়াল তারা সিদ্ধান্ত নিল যে বিএনপি জামাতকে এত গুরুত্ব না দিয়ে, যেহেতু আগামীতে আর একটা দল ছাত্ররা গঠন করবে, এবং উপদেষ্টারা তো প্রতিনিয়ত বলছিল, প্রধান উপদেষ্টা তো বারবার বলছিল ছাত্রদের উচিত একটি দল গঠন করা, সুতরাং তাদের জন্য প্রশাসন কাজ করবে, এইভাবে প্রশাসনিক সেট আপ দেওয়া দরকার। তো তারা কি করলো? তারা সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের যারা আছে এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে।
এদেরকে এদেরকে ভয় দেখাতে হবে, কারণ বিএনপি জামাত তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে এদেরকে ফিরিয়ে আনলে এরা তো আমাদেরকে ভয় করবে না, এরা তো এদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। এ ধরনের চিন্তা উপদেষ্টা পরিষদের মধ্যে ছিল, যে কারণে তারা শুরু থেকে আওয়ামী পুনর্বাসন শুরু করেছে। এই চিন্তার জায়গা থেকে দায়টা কাকে দিবেন? ভাইকে দিবেন, আমাকে দিবেন, না আপনি নেবেন? দায়টা অবশ্যই এই উপদেষ্টা পরিষদে যারা ছিল, যারা জনপ্রশাসনের দায়িত্ব ছিল, যারা পুলিশের দায়িত্বে ছিল, যারা অন্যান্য আপনার নিয়োগের দায়িত্ব ছিল, এদেরকেই দায় নিতে হবে। এর বাইরে আর কাউকে আপনি দায় দিতে পারবেন না। কারণ আমরা তো ক্ষমতায় কিন্তু বিএনপি না, ক্ষমতায় জামাত না। অনেককে গ্রেপ্তার করতেও তো দেখেছি। তাদেরকে প্রশাসনের অনেক কর্মকর্তা তো সংখ্যাটা গ্রেপ্তার হয়েছেন। কয়টা, কয়জনকে ধরেছে? এই জুলাই গণ অভ্যুত্থানে আমার প্রায় জাতিসংঘের তথ্য মতে 1400+, 1482। আর আমরা বলছি যে প্রায় 2000, তাই না? দেখেন, আমার 2000 ভাই বোনকে, কমলমতি শিশুদেরকে হত্যা করা হলো। যদি আপনি এর বিপরীতে একজন করে ধরেন, সংখ্যা কত হবে? 2000। এখনো পর্যন্ত আপনি কোনো জরিপ, রিপোর্ট, সার্ভে তথ্য দেখাতে পারবেন যে যারা অপরাধী এদের 2000 জনকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের, ওই সময়কার যারা ছিল? দেখাতে পারবেন? পারবেন না। সংখ্যাটা না, যেমন এসবির প্রধান ছিল, সে পালিয়ে গেল, নতুন একজনকে সেখানে যুক্ত করলো। পলিটিক্যাল হেড যে ছিল তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসালো, বাট অন্যান্য সেটআপ সব একই রকম রয়ে গেছে। আলাউদ্দিন ভাই যেটি বলছিলেন যে এই সরকার এই যে আপনার নিরপেক্ষতা সৃষ্টি করা, এই কাজটি আসলে করতে পারে নাই, এটা ভুল, করে নাই। কারণ ওদের মাথার ভিতরে ভূত ছিল যে আমরা 5 বছর ক্ষমতায় থাকব। এবং এটির প্রমাণ হলো, যে সময় প্রধান উপদেষ্টা দেশের বাইরে যান, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না। তার মানে নির্বাচন দেওয়ার ব্যাপারে শুরুর দিকে প্রধান উপদেষ্টার মনোযোগ ছিল না। কিন্তু যখন বিএনপি সরকারকে ওই অর্থে সহযোগিতা করছিল না, যখন আমরাও নির্বাচন নিয়ে চাপ দিচ্ছি, যখন অন্যান্য দল চাপ দিচ্ছে, তখন প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে বাধ্য হলো। আপনাকে আরেকটা ঘটনা বলি। আপনারা মনে করছেন যে প্রধান উপদেষ্টা এমনি লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠক করেছে? প্রধান উপদেষ্টাকে কয়েকজন নির্বাচনমুখী উপদেষ্টা বুঝিয়েছে যে স্যার আগামীতে বিএনপি দল হিসেবে ক্ষমতায় আসবে। এখন এই রাষ্ট্রকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিএনপির সাথে সম্পর্ক রাখতে হবে। এবং ধরেই নেওয়া হচ্ছে যেহেতু বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, তো সেক্ষেত্রে আগামীতে হয়তো দল হিসেবে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমানকেই প্রস্তাব করা হবে। তো সেক্ষেত্রে তার সাথে আপনার একটা সখ্যতা সম্পর্ক দরকার, যে সখ্যতা বাংলাদেশে অন্যান্য দলের প্রধানের সাথে ছিল। তো লন্ডনের বৈঠক হওয়ার পিছনে কয়েকজন উপদেষ্টার বলা যায় আপনার এক ধরনের তাকে কনভিন্স করা, এটা কিন্তু ছিল। তাকে বুঝিয়েছে স্যার বসেন। তিনি কিন্তু আসলে নিচ থেকে বসতে চাননি, কারণ তিনি এই রাষ্ট্রটা বোঝেন না। তিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের খেটে খাওয়া যারা রয়েছে, যারা রাস্তার হকার রয়েছে, এদের পালস তিনি বোঝেন না। তিনি সারাক্ষণ ব্যস্ত ছিলেন এনজিও নিয়ে। তিনি হয়তো তাকে বলে থাকবে যে শান্তিতে পুরস্কার পেয়েছে, ক্ষুদ্র ঋণের জনক। আপনি খোঁজ নেন তো গ্রামগঞ্জে, এই ক্ষুদ্র ঋণের কারণে হাজারো পরিবার ধ্বংস হয়েছে। টিনের চাল বিক্রি করে সেই ক্ষুদ্র ঋণ পরিশোধ করতে হয়েছে, অথবা কারোর ঘরের ঘর বন্ধ নিয়ে গেছে। আমি নিজে দেখেছি গ্রামে। আমার ঝিনাইদহ জেলা 2 আসনের আমি একজন প্রার্থী হিসেবে ছোট্টবেলায় যখন আমি দেখেছি যে ঋণ পরিশোধ করতে পারছে না, এই জন্য একটা টিনের ঘর করেছিল, সেই ঘরটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আমার প্রতিবেশী, তার নাম মতিয়ার। আপনি আমার গ্রামে মুরারিদহ গ্রামে গিয়ে খোঁজ নেন। আমি শেষ করি। এই ক্ষুদ্র ঋণের জনক যারা, তারা এই বাংলাদেশে কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং অশান্তি সৃষ্টি করেছে। হ্যাঁ, আজকে হয়তো বিদেশিরা মনে করছে, তারা তো এত সার্ভে করে নাই, তারা মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বাংলাদেশে বিশাল শান্তি প্রতিষ্ঠা করেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশের কোন জায়গায়, কোন গোত্রে, কোন গোষ্ঠীতে, কোন এলাকায় ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তি প্রতিষ্ঠা করেছে আমাকে দেখান। কিছুটা তো স্বাভাবিক পথে ফিরিয়েছেনি রাশেদ খান, সেটা আলাদা কথা। আমরা আলোচনা শুনবো, আরো আলোচনা শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আপনার কাছে আরো আলোচনা শুনবো। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও একবার স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনায়। বিরতির আগে রাশেদ খান, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনি বলছেন যে প্রশাসন আসলে ম্যানেজ করতে পারেনি, প্রশাসনের নিয়ন্ত্রণে নিতে পারেনি, আওয়ামী লীগের লোক দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কাজ করাবার চেষ্টা করেছে। এ বিষয়ে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে একটু জানতে চাই, যদি প্রশাসনের মধ্যে আওয়ামী হেজিমনি থেকেই যায় এবং তাদেরকে ভয় দেখিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করানোর বা আওয়ামী লীগের ন্যারেটিভ ভাঙার চেষ্টা যদি সরকার করে, তাহলে 1.5 বছরে আপনাদের দুজনের আলোচনার ভিত্তিতে বলাই যায় যে 1.5 বছরে সরকার ওইভাবে কিছু করতে পারেনি। এখন আওয়ামী সেই যে হেজিমনি অ্যাডমিনিস্ট্রেশন বা নানান ডিপার্টমেন্টে, তারা নতুন কোনো ষড়যন্ত্র বা পুরনো কোনো প্ল্যান তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে কি না, বা এই যে এখন দেখছি যে গোপনে কে কাকে হামলা করে কোথা থেকে আপনি বলছিলেন, হ্যাঁ, তো সেই কাজটি তারা শুরু করে দিয়েছে কিনা, বা এরকম কোনো আলামত আপনারা দেখছেন কিনা? প্রথমত এখানে রাশেদ খানের সাথে আমি কিছু বিষয়ে একমত হয়েও আমার হয়তো বা এতটা কনফিডেন্টলি আমি বলতে পারবো না। যেমন আমরা কিন্তু দেখেছি যে আপনার 1 সপ্তাহের ভিতরে একজন ব্যক্তিকে 2 বার 3 বার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র সচিব পর্যন্ত করা হয়েছে, যাদেরকে দীর্ঘদিন আসলে আপনার বঞ্চিত করে রাখা হয়েছিল। পাশাপাশি আবার এটাও দেখেছে যে উপদেষ্টাদের মধ্য থেকে বিশেষ করে ছাত্র উপদেষ্টারা আপনার কতিপয় ব্যক্তির নামে চিঠি ইস্যু করেছে, তারা যাতে আপনার প্রশাসনে হস্তক্ষেপ না করে, এবং ওই জামাতের অনেককেই তারা প্রশাসনে ফেভার দিচ্ছিল। তো সেটা উপদেষ্টাদের মধ্য থেকেও প্রতিবাদ এসেছিল। আমার যেটা মনে হচ্ছে প্রথমত যে যতটুকু রাশেদ যেহেতু উনি রাজনীতি করেন আগে থেকেই, সো ওনার কানেকশন স্বাভাবিকভাবে আগে থেকে খুব স্ট্রং, রাজনৈতিক কানেকশন। সো আমি তার তথ্যের উপর আমি অবশ্যই ভরসা করতে পারি। পাশাপাশি আবার এটাও সত্য যে আপনি যদি দেখেন যে প্রশাসনে যেভাবে আপনার প্রথম ধাক্কায় বিশেষ করে বিএনপির যেই বিএনপি পন্থী যারা আমলারা ছিলেন, তারা তো মোটামুটি ট্যাগড বিএনপি পন্থী, কারণ তারা ওপেনলি বিএনপি রাজনীতি করেন, প্রশাসনের মধ্যকার যে রাজনীতি আছে সেই কারণে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে আপনার ক্ষমতার আশেপাশে রাখা হয়নি। পাশাপাশি আবার তখন জামাতপন্থী যারা আছেন, জামাতপন্থীদের একটা আপনার ইতিবাচক দিক ছিল যে সেটা হলো, মানে তাদের জন্য ইতিবাচক, সেটা হলো যে তারা তো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ওপেনলি রাজনীতি করেন না, পরিচয় প্রকাশ করেন না। পরিচয় প্রকাশ না করার কারণে তারা অনেকেই ইলিজিবল ছিল যে আপনার যে কোনো জায়গায়, ইভেন অনেকেই আওয়ামী প্রশাসনের মধ্য থেকেও জামাতের হয়েও দেখা যায় আওয়ামী আপনার প্রশাসনের পারপাস সার্ভ করে যাচ্ছিলেন। তো সেক্ষেত্রে প্রথম ধাক্কায় যেই নিয়োগগুলো আপনার সেগুলো হচ্ছিল বেশিরভাগ আসলে বাই ডিফল্ট জামাতের প্রশাসন আপনার হয়ে যাচ্ছিল। তো সেইটা আমার জানা মতে ছাত্র উপদেষ্টা অনেকটা ঠেকিয়ে দিয়েছেন এবং তারা অনেকটা সময় হাল্ট করে রেখেছেন, এটা তখন বিএনপির অনেকেই সুযোগ দেওয়ার জন্য মানে কি তাদের এই প্রমোশনের যে প্রক্রিয়াটা তাদের বৈষম্যটা যাতে কমে আসে। আদারওয়াইজ কিন্তু আমরা যেটা এখনো দেখি, যেমন আপনি মাঠের পাওয়ার দেখেন, জামাতে ইসলামের আজকের যে মাঠের শক্তি তার চেয়ে অনেক বেশি শক্তি কিন্তু তার প্রশাসনের ভিতরে। এবং যদি প্রাথমিকভাবে বলেন, প্রাথমিকভাবে কিন্তু প্রশাসনে কিন্তু জামাতের শক্তি কমছে, বিএনপির শক্তি বাড়ছে। আবার মাঠ পর্যায়ে দেখেন, মাঠ পর্যায়ে জামাতের শক্তি বাড়ছে, বিএনপির শক্তি নাম যদি বলি বিএনপির সমর্থন অপেক্ষাকৃত কমছে। তো এখন আপনি যদি এটাকে আপনার মানে শুরুটা দেখেন, শুরুটা হলো প্রশাসনে তারা অনেক হেভিলি আপনার মানে প্রশাসনকে কবজা করেছেন এবং সেই শক্তিটা দিয়ে তারা দেখা যায় একেবারে তৃণমূল পর্যন্ত প্রশাসনের যে সুযোগ সুবিধাটা মানে জনসম্পৃক্ত আছে সেই জায়গাকে অ্যাভেলেবেল করেছেন এবং তারা সেটার মাধ্যমে তৃণমূল শক্তিশালী করেছেন। আবার বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে, বিএনপি প্রাথমিকভাবে প্রশাসনে খুব বেশি জায়গা করতে পারে নাই, কিন্তু ধীরে ধীরে তারা প্রশাসনে আপনার তাদের যেই জায়গাটা সংকুচিত হয়ে গেছে সেটা কিন্তু এই অভিযোগ তো আলাউদ্দিন মোহাম্মদ এনসিপির বিরুদ্ধেও আছে যে এনসিপি আওয়ামী লীগের লোকজনের ব্যাপারে এই যে যার কথা শোনা যাচ্ছে যে অভিযোগ যে গুলি করেছে হাদির উপরে, সে 2 বার গ্রেপ্তার হয়েছিল, তাকে ছাড়ানোর ব্যাপারে থানায় সুপারিশ পর্যন্ত করা হয়েছিল এবং আরও অনেক প্রশাসনের বিভিন্ন জায়গায় হস্তক্ষেপের অভিযোগ তো এনসিপির বিরুদ্ধেও আছে, বেশ কয়েকজন আলোচিত নেতার বিরুদ্ধে। এনসিপির বিরুদ্ধে আমার জানা মতে 1 কি 2টা অভিযোগ আছে। যেমন এখানে হান্নান মাসুদের একটা হস্তক্ষেপ ছিল কলাবাগান থানায়, কিন্তু এর বাইরে কিন্তু এনসিপির প্রথমত আমরা যেই জায়গাটা আলোচনা করছিলাম প্রশাসনের তো আসলে এনসিপির যেই থাকার কথা না, কারণ এটা পুরোটা নিউ জেনারেশন প্রথমত। দ্বিতীয়ত হলো যে
এনসিপি হয়তো বা দল হিসেবে আমরা কখনোই বলতে পারবো না যে এই জায়গায় ভূমিকা রেখেছি, কিন্তু শক্তি হিসেবে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যে একটা বলয় তৈরি হয়েছে, যে বলয়টা একটা স্ট্রং ভয়েস হলো কিন্তু এনসিপি। আওয়ামী লীগের কিছু মানে এই যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে তারা এনসিপি সাজার একটা মানসিকতা দেখিয়েছে এবং এনসিপিও চেয়েছে যে আমাদের কিছু লোক থাকুক, এই মানসিকতার জায়গা থেকে হয়তো করেছে। এটা আমার মনে হয় আপনি যদি এটাকে অন্যভাবে রিড করেন, আমরা বিভিন্ন না, আমরা প্রতিষ্ঠানে আলোচনা দেখেছি। করছি আর কি, হ্যাঁ, আমারটা ভুলও হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেছি আপনি বৈষম্য বিরোধী কর্মচারী পরিষদ, আপনি যদি এটা দেখেন, কিন্তু এটা- ইনফ্যাক্ট তারা কিন্তু এর আগে আওয়ামী ব্যানারে কিন্তু রাজনীতির না, সাথে জড়িত সেটা ছিল। আরেকটা বিষয়, কিন্তু বৈষম্য বিরোধী কর্মচারী পরিষদ, কর্মকর্তা পরিষদ, এইটা আমরা দেখেছি। কিন্তু এনসিপি যা করেছে, এনসিপি রাজনৈতিক দল হওয়ার পর এখন পর্যন্ত যেই জায়গাগুলোতে কাজ করেছে, আমরা খুব সুস্পষ্টভাবে একেবারেই সাংগঠনিকভাবে কিন্তু এগুচ্ছি। আমাদের প্রফেশনাল অ্যালায়েন্স আছে, ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স, আমাদের হেলথ অ্যালায়েন্স আছে, মানে আমাদেরকে এমনভাবে আসলে কোনো গোষ্ঠীর উপর ভরসা করতে হয় না এবং মানে হবেও আপনাদের না। একেবারে নিউলি বর্ন, যে কারণে আপনাদের স্প্রেডটা ধীরে ধীরে হবে, না, এটাই স্প্রেডটা স্বাভাবিক। আমরা খুব মানে ওপেনলি করছি। একটা সময় একটা মানসিকতা ছিল যে একটু বড় আঙ্গিক দেওয়ার, এই কারণে হয়তো বা কিছু ভুল থাকতেই পারে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছ থেকে শুনবো একই বিষয়। রাশেদ খান, আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা প্রশাসন, এই যে অভ্যুত্থানের পরে চেয়েছিলাম প্রশাসন হবে জনতার, প্রশাসন হবে দেশের, কিন্তু প্রশাসনের যে এই পলিটিসাইজ, যে পলিটিক্যাল যে ট্যাগ, পলিটিক্যাল আদর্শকে সামনে এনে সুবিধা নেওয়া, এবং এনসিপিও একটা সময় চেষ্টা করেছে যে প্রশাসনের মধ্যে তাদের কিছু শক্তি থাকুক, এই কারণে আসলে প্রশাসনে গতি ফেরানো যায়নি, এরকম কি সত্য? দেখেন, এনসিপি যদি নিরপেক্ষ জায়গা থেকে ভালো মানুষকে বসানোর উদ্যোগ গ্রহণ করত, সেটিকে আমি খারাপভাবে দেখি না। সেটা অবশ্যই সাধুবাদ জানানো। কিন্তু আলাউদ্দিন ভাই যেটি বললেন যে শুরুতে এই প্রশাসন হয়ে গিয়েছিল জামাতি প্রশাসন, যেটা তিনি বললেন, আমার মনে হয় যে তার কাছে হয়তো তথ্য থাকতে পারে। এরপরে বললেন যে ওই জামাতি প্রশাসন হওয়ার কারণে মাঠ পর্যায়ে তারা আসলে শক্তি বাড়াতে চেষ্টা করলো, যেহেতু প্রশাসন তাদের দখলে। তো ছাত্র উপদেষ্টারা তারা এটাকে কিভাবে একটু নিরপেক্ষ বা ব্যালেন্স করা যায়, এজন্য বিএনপির যারা ছিল এদেরকে একটু সুযোগ দিল, এরপরে ব্যালেন্স হলো, তাই তো? দেখেন, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, এখন তো সাবেক, তিনি বলেছিলেন যে এই প্রশাসন এটা আসলে বিএনপি এবং জামাত দখল করেছে। এখন এই যে এই বক্তব্যের সাথে আগের বক্তব্য দেখেন, যে শুরুতে জামাত এটাকে ক্যাপচার করলো, এরপরে বিএনপিকে সুযোগ দিল। তো সুযোগটা কারা দিল? এর দায়টা ছাত্র উপদেষ্টাদের নিতে হবে না? দেখেন, নাহিদ ইসলাম কি ছিলেন? আমি মনে করি যে সরকারে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকেও শক্তিশালী ছিলেন। তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না, কিন্তু তিনি অভ্যর্থনার নায়ক ছিলেন। 3 জন ছাত্র উপদেষ্টা তারা সেখানে গেল, তাদের দায়িত্ব কী ছিল? সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। বাংলাদেশের নির্বাচন শেষ হওয়ার আগে তারা পদত্যাগ করলেন। হ্যাঁ, আমি তাদের সমালোচনা করছি না যে তারা আসলে দল গঠন করেছেন বা তারা এখন নির্বাচনে অংশ নেবেন, এই সমালোচনা আমি নাগরিক করছি না। অধিকার, কিন্তু আমার সমালোচনা, এই 3 জন ছাড়া বাকিরা দল করতে পারতেন না? এই 3 জন তাদের জায়গা থেকে নিরপেক্ষ থাকতে পারতেন না? পারতেন তো? এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, ছাত্র জীবনে রাজনীতি করেছেন এরকম ব্যক্তি কি নাই? অবশ্যই আছে। ঐক্যমত কমিশনে যারা ছিলেন তারা ছাত্র জীবনে, ছোট্ট করে বলবেন। জি, ছাত্র জীবনে রাজনীতি করেছেন নাই? তারপরেও তাদের অনেকে কিন্তু নিরপেক্ষতা দেখাতে চেষ্টা করেছে। হ্যাঁ, হতে পারে হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, মাহফুজ একই নেক্সাসের, কিন্তু অনেক সময় এই যে আপনি যখন বিসিএস ক্যাডার হন, আপনি অতীতে হয়তো ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ বা অন্য দল করেছেন, কিন্তু আপনি যখন পুলিশে যাবেন আপনি নিরপেক্ষ হবেন না? হবেন তো? ঠিক একইভাবে আসিফ, নাহিদ, মাহফুজরা সরকারের থেকে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বিচার এবং সংস্কারের পথপ্রক্রিয়া জাতিকে দেখিয়ে যদি বিদায় নিতেন, আমি বলতে চাই যে আজকে জাতির কাছে তারা হিরো থাকতেন। এবং এরপরে একটা নির্দিষ্ট সময় পরে, মনে করেন 1 বছর পরে, তারা দল গঠনের উদ্যোগ নিতেন। আমি মনে করি বাংলাদেশের হাজারো তরুণ, যুবক, এমনকি অন্যান্য দল থেকে অনেকে তাদের পিছনে আসতেন। কিন্তু সমস্যা হয়ে গেছে, সেটি হলো তারা মানে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। অন্যদিকে বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টার একটাতেও তারা আসলে
দক্ষতার পরিচয় দেননি। ফলে গণ অভ্যুত্থানের 70% পরে যেটি হাতছাড়া এর হয়ে কারণে গেছে। যেটি হয়েছে, যেহেতু ছাত্র উপদেষ্টারা এক প্রকার তাদের উপর মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। হ্যাঁ, তারা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমি বলবো না, হ্যাঁ। তাদেরকে তাদের আশপাশে কিছু লোক জুটে গিয়েছিল যারা তাদেরকে কুপরামর্শ দিচ্ছিল। এই কারণে তারা ওই অর্থে যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সেইভাবে সফল হননি। জি, রাশেদ এই খান, আপনার কারণে কাছে- আপনার 10 কাছে সেকেন্ড, জি। এই কারণে এই গণ অভ্যুত্থান 70% ব্যর্থ হয়েছে। এখন 30% আমাদের হাতে রয়েছে এবং এই এখন এই 30% 70% হলো পতিত ফ্যাসিস্টরা সুযোগ হিসেবে ব্যবহার করে। এই 30% হলো সুষ্ঠু নির্বাচন। মানুষ কিন্তু এই উপদেষ্টা পরিষদ বা অন্যান্য যারা ছিল এদেরকে ক্ষমা করবে যদি তারা নির্বাচনী পরিবেশ তৈরি করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে। দেখেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক সমালোচনা করেছি না? হ্যাঁ, এই সমালোচনাগুলো আমরা কেন করছি? কারণ তার উপর আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা ছিল যে তিনি বাংলাদেশকে সিঙ্গাপুর, কানাডা, ইউরোপ, আমেরিকা বানাবেন, কিন্তু তিনি পারেননি। যে আপনার কাছ থেকে আবারও শুনবো রাশেদ খান। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, যাচ্ছে সরাসরি আলোচনায়। বিরতির আগে রাশেদ খান, আপনার সাথে আলোচনায় ছিলাম যে আপনি বলছিলেন যে পরিবেশটা এখন যে নির্বাচনী যে সুষ্ঠু পরিবেশ দরকার, সেই পরিবেশ নিয়ে আপনার দুজনই শঙ্কা প্রকাশ করেছেন। আপনি নিজে একজন প্রার্থী এবং আপনি কতটা আশাবাদী, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হচ্ছে? দেখেন, আমি আমার আগের বক্তব্য একটু শেষ করি, তারপরে এটার উত্তর দেব। একটু ছোট্ট করে আমি যেটি বলছিলাম যে আমি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলাম, এগুলো মানুষ মাফ করে দিবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। অর্থাৎ এই সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে, মানুষ এই সরকারের ভুলগুলো মাফ করে দিবে। আমিও আজকে টকশোতে বলছি, আমিও মাফ করে দিব। আই থিঙ্ক আলাউদ্দিন ভাই সহ আমরা যারা এখানে আছি আমরা সবাই মাফ করে দিব। জি, শুধু একটি সুষ্ঠু নির্বাচন চাই। এখন কথা হলো যে এই সরকারকে আসলে সেই ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি করতে পেরেছে? সরকার শুধুমাত্র বলছে আমরা সেরা নির্বাচন করতে চাই। সেরা নির্বাচন করার জন্য সেরা পরিবেশ দরকার, সেই পরিবেশ তৈরি করার জন্য সেরা মানুষ দরকার। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে সরকারের অযোগ্যতা রয়েছে। এখন এইগুলো যদি সরকার কাটিয়ে উঠতে পারে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিয়ে, তাহলে সেরা নির্বাচন, সেরা পরিবেশ সম্ভব। কিন্তু আমার একটা দুঃখ লাগছে যে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। এমতো অবস্থায় আসলে কিভাবে তারা সুষ্ঠু নির্বাচন করবে আমি জানি না। আলাউদ্দিন মোহাম্মদ, একই প্রশ্ন আপনার কাছে। আমাদের এখন যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি সত্যি এটা আশঙ্কাজনক। তবে আমরা বিশ্বাস করি এই পরিস্থিতির মধ্য থেকে উত্তরণ ঘটিয়ে একটি কার্যকর, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এই নির্বাচন সম্ভবপর করার জন্য সরকার যদি চায়, এই রাষ্ট্রের যত আপনার সিকিউরিটি ফোর্সেস থেকে শুরু করে প্রশাসন, যে কোনো জায়গায় যত রিসোর্সেস সব, মানে সেই পর্যাপ্ত সময়টা আছে কিনা? সময় আসলে দেখেন, সময় কখনোই পর্যাপ্ত হয় না যদি আপনি তৎপর না হন। বাট সিদ্ধান্ত নিতে সরকারকে হবে, সিদ্ধান্ত নিতে হবে, তৎপর হতে হবে, এবং সত্যিকার অর্থে সিইসি যেভাবে বলেছেন প্রতিটা জীবনের নিরাপত্তা বিধান করতে হবে। সেই জায়গায় যদি সরকার চিন্তা করতে পারেন, তাহলে মনে হয় আমাদের নির্বাচন সুষ্ঠু কাঙ্ক্ষিত নির্বাচন হবে। জি, রাশেদ খান, 10 সেকেন্ডে শেষ করবো আমরা। আজকে প্রধান নির্বাচন কমিশনার যে ধরনের বক্তব্য দিয়েছেন, আমি এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি তাকে বলবো যে আগামী 24 ঘন্টার মধ্যে এই বক্তব্য আপনাকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আজকেও কিন্তু অনেক রাজনৈতিক নেতৃত্ব বলেছে যে সিএসির পদত্যাগের দাবিতে কিন্তু মানুষ আন্দোলন শুরু করতে পারে। দেখেন, তিনি কিন্তু ভালো মানুষ, আমি তার সাথে ধন্যবাদ বৈঠক রাশেদ করেছি। খান, আমরা শেষ করতে আমি হচ্ছে। তাকে আহ্বান জানাবো যে আপনি জি। অনতিবিলম্বে আপনার এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। উসমান হাদি বিপ্লবের প্রতীক, তাকে নিয়ে এই মন্তব্য অগ্রহণযোগ্য। জি, ধন্যবাদ রাশেদ খান, ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের দুজনকেই। দর্শক, আজকের মতো শেষ করছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।